এই সেই নদী। ফক্স তো ওয়ান্স এগেইন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং আছে বলতে হবে, কারণ আজ একটু দূরে যাচ্ছি। দূরে বলতে মানে কিলোমিটারের দিক থেকে দূরে নয়, একটা ডিফারেন্ট রিজিয়নে যাচ্ছি। তোমরা সকলেই জানো যে আমরা সবাই মূলত গাঙ্গেয় সমভূমি অঞ্চলের বাসিন্দা। তো আমি সেই গাঙ্গেয় সমভূমি অঞ্চল ক্রস করে যাচ্ছি রাঢ় অঞ্চলে। রাঢ় অঞ্চল কি সেটা তোমরা অনেকেই জানো, যারা ভূগোল পড়েছো, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্পর্কে যাদের আইডিয়া আছে। তো সেই রাঢ় অঞ্চলে যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে রাঢ় অঞ্চল খুব একটা দূরে নয়, যেটা বলছিলাম আমাদের বাড়ি থেকে রাঢ় অঞ্চল খুব একটা দূরে নয়। জাস্ট যে ভাগীরথী নদী রয়েছে, গঙ্গা নদী, সেটার এপার আর ওপার। তো গাঙ্গেয় সমভূমি অঞ্চলটা ভাগীরথী নদীর লেফট সাইডে, আর রাইট সাইডটা হচ্ছে রাঢ় অঞ্চল। তো এখন যাচ্ছি আমি এই ভাগীরথী নদীর যে ঘাট, ফেরিঘাট আমাদের এখানে, সেই ফেরিঘাটে নৌকা চেপে এই নদীটা ক্রস করব। তো যাই, নৌকায় উঠে আবার কথা বলছি। আর একটা জিনিস বলে রাখি যে এই নদী থেকে কিন্তু হাজারদুয়ারিটা দিব্যি দেখা যায়, তো সেটাও দেখাবো তোমাদেরকে। কত এই সেই নদী ভাগীরথী। তো এই ছিল নৌকা পারাপার হওয়া। আর এই ঘাটটা বছরের দুটো সময় খুবই ব্যস্ত থাকে। এক, যখন এখানে মহাপ্রভুর জগদ্ধামের যে বাৎসরিক অনুষ্ঠানটা সম্পন্ন হয় তখন, সেটা মূলত বাংলা বৈশাখ মাসের দিকে অনুষ্ঠিত হয়ে থাকে। তো সেই সময় এই ঘাটটা খুবই ব্যস্ত থাকে। আমি গিয়ে দেখাবো, আমার রাস্তায় পড়বে, এখান থেকে জাস্ট আর 1 কিলোমিটারও নেই। এই রাস্তাটা অ্যাকচুয়ালি পলসন্ডায় যাচ্ছে, আমি পলসন্ডাতেই যাব। সেখান থেকে পলসন্ডা ক্রস করে যাব নবগ্রামের দিকে। তো যেটার কথা বলছিলাম যে জগৎবন্ধুর যে ধাম, সেটা আমার সামনে রয়েছে, ওই যে চূড়াটা দেখা যাচ্ছে। এই টোটালটাই এই ধামেরই এরিয়া। তো এখানে আমি আসি, মানে যখনই মহাপ্রভুর অনুষ্ঠান সম্পন্ন হয় আমি আসি, মানে রোজ আসি না, কিন্তু ওই সময়টা হয়তো 1-2 দিন আসি। আর এটা হচ্ছে মেন গেট, ওইদিকে হচ্ছে জগৎবন্ধুর ধাম। এইখানটা আমি একটু দাঁড়াই। তো এই হচ্ছে ধাম, এই হচ্ছে গেট। এখন সময় নেই, নাহলে যেতাম। যাই আমার গন্তব্যের দিকে, কোনো একদিন এখানে এসে এটা কভার করব। আমার অ্যাকচুয়ালি প্ল্যানিংয়ের মধ্যে ধরাই আছে যে আমি যে একটা সিরিজ করছি, আমার
আমাদের আশেপাশে যেসব টুরিস্ট স্পট বা বিভিন্ন হোলি রিলিজিয়াস স্পটগুলো রয়েছে সেগুলো কভার করার জন্য আমি একটা সিরিজ বার করছি। তো সেখানে আমি এটাকে ইনক্লুড করেছি। এখন জানি না কবে শুরু করবো। গ্রাম্য রাস্তায় চালিয়ে মজাই আলাদা, যদিও খুবই সতর্কভাবে চালাতে হয়, কারণ ছাগল গরু হাঁস মুরগি যে কোনো সময় রাস্তার উপরে চলে আসতে পারে। তবুও মানে প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখে গ্রামকে আমরা কোনো মতেই ওভারকাম করতে পারবো না। হ্যাঁ, পাহাড় সমুদ্র এটা আলাদা ব্যাপার, কিন্তু সেখানে তো সবসময় যাওয়া পসিবল হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে সৌন্দর্য যদি আকণ্ঠ পান করতেই হয় তাহলে আমি বলবো যে অবশ্যই গ্রামে ভিজিট করো। এটা হচ্ছে তোমার সেই আজিমগঞ্জ হাওড়ার যে রুট, সেটা এই যে রেল লাইন, এদিকে হাওড়া আর এদিকে আজিমগঞ্জ। এই রাস্তাটা এই লাইন দিয়েই অ্যাকচুয়ালি তোমার ওই নর্থ বেঙ্গল যাওয়া যায়, তিস্তা এক্সপ্রেস এটা দিয়েই চলে। এটা হচ্ছে জগৎবন্ধু ধাম হল্ট, আর এর পরের স্টেশনটা হচ্ছে আজিমগঞ্জ সিটি। তো ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে আমাদের এই মুর্শিদাবাদের অবস্থানটা খুবই সুবিধাজনক। মানে একদিকে যেমন আজিমগঞ্জ সিটির মতো একটা স্টেশন রয়েছে, তারপরে মুর্শিদাবাদটাও খুবই পপুলার স্টেশন, তারপর বহরমপুর রয়েছে। তো যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত এখানে। আর ঐতিহাসিক শহর বলে এর একটা আলাদা মর্যাদায় রয়েছে, তো সেটা সকলেরই জানা। বাতাস খুব ভালোই জোরে বইছে, আর গাড়ির স্পিডটাও মোটামুটি 60-র উপরেই আছে। তো জানি না অডিও কোয়ালিটিটা কেমন আসবে। আর কিছু দূর গেলেই আমার বা হাতে পড়বে ক্রিটেশ্বরী মন্দির। আশা করছি তোমরা অনেকেই ক্রিটেশ্বরী সম্পর্কে জানো, কারণ দেবীর যে 51টা পীঠ রয়েছে সমগ্র ভারতবর্ষে, তো তার মধ্যে আমাদের এই ক্রিটেশ্বরী একটা অন্যতম। যেমন তারাপীঠ তেমনই ক্রিটেশ্বরী, যদিও এটা তারাপীঠের মতো অতটা ফেমাস হয়ে উঠতে পারেনি, জানি না কেন। তবুও এই যে সামনে যে পৌষ মাসটা আসছে বাংলার, তো সেই পৌষ মাস উপলক্ষে এখানে 1 মাস ব্যাপী সুন্দর একটা গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়, এবং প্রচুর ভক্ত বলো বা দর্শনার্থী বলো আর বা মানে প্রকৃতিপ্রেমী বলো, তারা সকলে এখানে আসে ঘুরতে। আমাদেরও ক্লাবের তরফ থেকে একটা প্রতি বছর পিকনিক অ্যারেঞ্জ করা হয়, এবং পিকনিকের স্পটটা আমাদের এই ক্রিটেশ্বরী প্রাঙ্গণই হয়, কোনো চেঞ্জ হয়নি, এইভাবেই পরম্পরা চলে আসছে। তো খুবই মজা হয়। আর আমি তো বললামই যে প্রাকৃতিক সৌন্দর্য যদি আকণ্ঠ পান করতে হয় তাহলে গ্রামের বিকল্প আর কিছু হতে পারে না। এবার পায়ে পড়বে আমার ক্রিটেশ্বরী সেই মন্দিরটা। এক ঝলক দেখাচ্ছি, কারণ দাঁড়ানোর সময় নেই, একটু ব্যস্ততার মধ্যে আছি। এই সেই মন্দির। বহু পুরনো মন্দির। এই 4-5 দিন আগে আমাদের রাজ্যের যে রাজ্যপাল মাননীয় জগদীশ ধনকর, তিনি এখানে এসেছিলেন এবং পুজোও দিয়েছিলেন। তো একটা গর্বের বিষয়। এটা রাঢ় অঞ্চল, যদিও রাঢ় অঞ্চলের মানে পুরোটা এখনো অতটা এসে পড়েনি। স্পিড আছে 80, জানি না আমার ভয়েস অ্যাকচুয়ালি শোনা যাবে কি যাবে না। এই স্পিডে আমি কখনো মোটামুটি করিনি এখনো পর্যন্ত। রাঢ় অঞ্চলের যেটা কী বলবো হলগ্রাম, সেটা হচ্ছে ভূমিটা সবসময় একটু ঢেউ খেলানো হবে, আর মাটির রং হবে লাল, আর খুবই শুষ্ক, ওয়েদারটা হবে খুবই শুষ্ক। তো সেটা মোটামুটি শুরু হয়ে গেছে, কারণ আমার বাঁ দিকে আর ডান দিকে যে জমিগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে যে রাস্তা থেকে অনেকটাই নিচে। তো সমতল ভূমিটা আমি
ক্রস করে এসেছি ওই নদীর ওপারেই। আর রাঢ় অঞ্চলের যে বসতিগুলো রয়েছে সেগুলো একটু মানে এই যে লোকাল ওয়েদার সেটার উপযুক্ত হওয়ার জন্য তোমার বাড়িগুলো হয় মাটির, চালাগুলো হয় খুবই নিচু, কখনো কখনো মাটির দোতলা তিনতলা বাড়িও দেখা যায়। অবশ্যই দেখবো পলসনটা ক্রস করলে সেটি একটা যেমন মাটির বাড়ি দেখা যাচ্ছে। চালাগুলো দেখেছো কেমন, এগুলোকে গ্রাম্য ভাষায় বলে দোচালা চারচালা, তো সেরকমই। আর সুস্থতা একটু ফুটে উঠছে, এখনও সেরকমভাবে ফুটে ওঠেনি, কারণ রাঢ় অঞ্চলে যদি যেতেই হয় মানে প্রপার রাঢ় অঞ্চল যদি আমাকে যেতে হয় তাহলে এখনও মোটামুটি আমাকে 25 থেকে 30 কিলোমিটার রাইড করতে হবে, তাহলে প্রপার রাঢ় অঞ্চলটা দেখা যাবে। এই যেমন এখানে এখন একটু উচ্চয় হচ্ছে হালকা, তারপরে আবার চড়াই হবে, তো এগুলোই রাঢ় অঞ্চলের বৈশিষ্ট্য। আর মাটির রঙ হবে লাল, এই যে যেমন দেখা যাচ্ছে এখানে লাল কালারের মাটি। গ্রাম বাড়ি হলো মাটির দেওয়াল আর মাটির দোতলা বাড়ি, লাল পাথরের রাস্তা। তো পিচটা পেরিয়ে যাওয়ার পরে এখানকার যে অ্যাকচুয়াল লোকাল সয়েল, তো সেটা দেখা যাচ্ছে। লাল রাস্তা, দেওয়ালগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে লাল রাস্তা যে ধুলো সেগুলো উড়ে দেওয়ালের রঙটাই পাল্টে গেছে। তো এটাই বৈশিষ্ট্য রাঢ় অঞ্চলের। আর দুদিকে বাড়িঘর তো দেখতেই পাচ্ছ, সবই মাটির বাড়ি, কোনোটা একতলা কোনোটা দোতলা। এই হলো পলসনটা, NH-34, হয়তো নতুন নাম চেঞ্জ হয়েছে, আমি সেটা ঠিক জানি না। তো লেফট সাইড নিলে আমার যাবে হচ্ছে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, কলকাতা। আর রাইট সাইডটা নিলে হবে হচ্ছে তোমার ফারাক্কা, মালদা, উত্তরবঙ্গ। এই ধরনের রাস্তা আমার যা লাগে না, মানে দুদিকে বড় বড় গাছ, ইউক্যালিপটাস গাছ, মাঝখানে রাস্তা, অসাধারণ ফিলিং। প্রায় 3 বছর আগে এই রাস্তায় আমি আর আমার একটা বন্ধু এসেছিলাম একটা স্কুটি নিয়ে, হিরো মাইস্ট্রো এজ। তো ওই স্কুটির আর টপ স্পিড টেস্ট করেছিলাম এই রাস্তাতেই। ভিডিওটা এখনও ইউটিউবে আছে, তো তোমরা দেখলে দেখতে পারো। তো তখন আর এত ক্লিন এত স্মুথ রাস্তা ছিল না, তার মধ্যেই হিরো মাইস্ট্রো এজের ফুল স্পিড টেস্ট করছিলাম। মানে রক্ত গরম হলে যা হয়, কোনো মানে হয়।
তো ওয়েলকাম, বাড়ি থেকে অনেক দূর চলে এসেছি আর জায়গাটা আমার খুবই পছন্দের, এর জন্য দাঁড়ালাম। যাচ্ছি নবগ্রাম ক্রস করেও আরও কিছুটা। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে আমি এখন আছি রাঢ় অঞ্চলে। তো রাঢ় অঞ্চলের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো অলরেডি বলেছি, তো তার ডেমো আরেকটু দেখাচ্ছি আমি। তো আমার এই পেছনে দেখো, পেছনে যে জমিগুলো রয়েছে সেগুলো ঢেউ খেলানো, আর রাস্তাটা অনেকটা জমি থেকে অনেক উঁচুতে। তো রাঢ় অঞ্চলের বৈশিষ্ট্যটাই হচ্ছে যে সমভূমি হবে সবসময়, ঢেউ খেলানো, মানে কোনো সমতল লেভেলটা খুবই কম আছে, মানে থাকবে না সেটা না, কিন্তু খুবই কম। আর প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলতে গেলে তো এক কথায় বলতে হয় যে অসাধারণ, এর কোনো তুলনা নেই। কারণ দেখে নাও আমার পেছনে রাস্তার দুদিকে হচ্ছে তোমার সবুজ গাছ, আর মাঝখান দিয়ে গাছ ভেদ করে চিরে চলে গেছে সোজা রাস্তা। তো এরকম রাস্তা অনেকেরই খুবই পছন্দ চলার পথে, তো আমার ভালো লাগছে আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখন একদম প্রপার রাঢ় অঞ্চলে রয়েছি, আর আসার পথে দেখলে রাস্তার কন্ডিশন কেমন আর ওয়েদার কেমন সেটাও বললাম, আর এখানকার যে মাটি সেটার রং কেমন সেটা বললাম। তো একদম একদম প্রপার রাঢ় অঞ্চলে আছি, আর পরিবেশের সম্পর্কে আর কী বলবো, তোমরা দেখতেই পাচ্ছ। তো মোটামুটি মিনিট 15 ব্রেক নিলাম, মনটা খুব ফ্রেশ হয়ে গেল, জল খেলাম, একটু বাথরুমও করলাম। আর জায়গাটা সত্যি অসাধারণ, নতুন করে কিছু বলার নেই, তোমরা দেখতেই পাচ্ছ। আর আসবো মাঝে মাঝে এখানে, আসবো। এরকম পরিবেশে এলে মন খুবই, সত্যি বলছি, খুবই শান্ত হয়ে যায়, খুবই স্নিগ্ধ একটা পরিবেশ। আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর। তো সব কিছু মিলিয়ে একটা বেশ জমজমাট একটা, যাকে বলে এক ঘর। তো যাই, আমার গন্তব্যের দিকে এগিয়ে যাই। ওয়াও, সত্যি চোখ জুড়িয়ে যায়। তোমরা দেখো, তোমরা নিজেরাই দেখো, কোথায় পাবো এমন দৃশ্য। আহা, অসাধারণ, অপূর্ব, চমৎকার। দুদিকে ধান পেকে সোনালি রং হয়ে আছে, তো মনে হচ্ছে যেন কেউ সোনা গরম করে তরল করে ছিটিয়ে দিয়েছে। ও সত্যি অসাধারণ দৃশ্য। It's a treat to ride on this road. Wow. এখানে তো দাঁড়াতেই হয় একটু। দারুণ দারুণ। আমি কোর্ট পেপারে সাইন করে দিতে পারি যে যারা এই ভিডিওটা দেখবে 90%-এর উপরে ভিউয়ার্স, আমার মনে হয় না তারা কখনো এরকম কোনো গ্রাম নিজের চোখে বা ভিজিট করেছে। আমি এটা লিখে দিতে পারি। সত্যি মানে এই ধরনের পরিবেশ কি বলবো, একটা কথাই বারে বারে বলে যাচ্ছি, কারণ আমি বলতে বাধ্য, যেটা ভালো তাকে তো ভালো বলতেই হবে। দেখো দেখো দেখো,
হাওয়া হচ্ছে আর ধানের শীষগুলো কেমন দুলিয়ে দুলিয়ে দিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে তরল সোনা কেউ ছিটিয়ে দিয়েছে। সত্যি বন্ধুরা কি বলবো, আমি খুবই অভিভূত। নতুন করে বলার কিচ্ছু নেই, কারণ যা কিছু আছে সবই তোমাদের সামনে, তোমরা দেখে নাও আরেকবার। ফেরার পালা এখন। এই প্রকৃতির সান্নিধ্য ঘেরা গাছপালা থেকে নিজেকে আবার সেই পুরনো স্থলে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, আমি বলছি না যে তোমাদেরকে ঠিক এখানেই আসতে হবে। তোমাদের চারিপাশে যেখানে যত কাছেই হোক, গ্রাম যেখানে আছে সেখানে একবেলা যেও, কিছুটা সময় একান্ত কাটিয়ে এসো। কথা দিচ্ছি ভালো লাগবেই লাগবে, কারণ আমরা এখনো এলিয়েন হয়ে যাইনি। সবুজ দেখে আমাদের মন টানবেই টানবে।